সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার কথা শোনার জন্য। আজকে আমি কথা বলবো চ্যানেল 24 এর একটা নিউজ নিয়ে, যেটি করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী। যে পুলিশের সাবেক প্রধান জাভেদ পাটোয়ারি তিনি লিখে দিয়েছেন, এরকম একটি সংবাদ প্রচার করেছে চ্যানেল 24। সাংবাদিক মাসুদুর রহমান এই নিউজটি করেছেন। তো নিউজটির মধ্যে তিনি যেটা মোদ্দা কথা বলতে চেয়েছেন যে এই যে বঙ্গবন্ধুর আত্মজীবনী, এটি আসলে বঙ্গবন্ধু লিখেননি, এটি মূলত জাভেদ পাটোয়ারি লিখে দিয়েছেন। এবং জাভেদ পাটোয়ারি লিখে দিয়ে শেখ হাসিনার আস্থাভাজন হয়েছেন, এবং সেই আস্থাভাজন হয়ে তিনি পুলিশের প্রধানের পদটি বাগিয়ে নিয়েছেন। এবং এই জন্য তিনি সহ 123 জন পুলিশ কর্মকর্তা ফ্ল্যাট এবং কোটি কোটি টাকা পেয়েছেন। এটা হচ্ছে তার নিউজের মোদ্দা কথা। আমি বলতে চাই যে একটা সাংবাদিক মাসুদুর রহমান নিশ্চয়ই বেশ ভালো খোঁজ খবর নিয়ে এই নিউজটি করেছেন, কিন্তু 2009 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমি নিজে শেখ হাসিনার প্রোগ্রাম কভার করেছি 71 টেলিভিশন থেকে। তো সেইখানে এবং বঙ্গবন্ধুকে নিয়ে এই সময়ে 3টি বই প্রকাশ করা হয়েছে, বঙ্গবন্ধুর হাতে লিখিত বই বিভিন্ন পাণ্ডুলিপি থেকে। তার মধ্যে একটা হচ্ছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, একটা হচ্ছে কারাগারে রোজনামচা, আর একটা হচ্ছে আমার দেখা নয়াচীন। এইখানে এই সাংবাদিক ভাইটি শুধুমাত্র বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর কথা উল্লেখ করেছেন, এবং কারাগারের রোজনামচা আর আমার দেখা নয়াচীন এগুলি আসলে কারা লিখে দিয়েছে কিনা এই বিষয়টি তিনি উল্লেখ করেননি। তো এই যে আমরা একটু আলোচনা করি যে বইটার মধ্যে আসলে কি আছে। এই সাংবাদিক ভাই কি এই বইটি পড়ে দেখেছেন? বইগুলি কি পড়ে দেখেছেন একবারও, যে এখানে কি আছে, কি লেখা আছে? একজনের আত্মজীবনী আরেকজন লিখতেই পারে, সংকলন করতে পারে, কিন্তু সেটা কোন পর্যায়ের একটা লেখা পড়লে আমার যদি জ্ঞানের গভীরতা থাকে, আমি যদি আরও কিছু বই পড়া থাকে, তাহলে হয়তো আমি বুঝতে পারবো। যেমন সুনীল গঙ্গোপাধ্যায় তিনি তার আত্মজীবনী লিখেছেন অর্ধেক জীবন। তার এই বইয়ের মধ্যে বইটির নাম হচ্ছে অর্ধেক জীবন। সেই আত্মজীবনী আমরা আনা ফ্রাঙ্কের ডায়েরির কথা জানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আনা ফ্রাঙ্ক একটি ঘরের মধ্যে আটকা অবস্থায় ছিলেন, এবং সেখানে বসে তিনি যুদ্ধের বিভিন্ন জিনিস লিখেছেন। আনা ফ্রাঙ্কের ডায়েরি লিখেছেন। শহীদ জননী জাহানারা ইমাম তিনি লিখেছেন 71-এর দিনগুলি। তিনি 71 সালের যেই দিনলিপি আসলে লিখেছেন, প্রতিদিনের ঘটনা তিনি লিখে রেখেছিলেন, সেই দিনলিপিগুলি লিখেছেন। আমরা আপনার সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছিলেন, হিলারি ক্লিন্টন, তিনি লিখেছেন লিভিং হিস্ট্রি। তো এই বইগুলি যদি আমাদের যদি পড়া থাকে, একটা মানুষের আত্মজীবনী লেখার ধরন, সেখানে কি ধরনের তথ্য থাকে, সেই জিনিসগুলি যদি আমরা পড়ি, তাহলে হয়তো বুঝতে পারবো যে এটা আসলে একজনের আত্মজীবনী আরেকজনের লিখে দেওয়া সম্ভব কিনা। বঙ্গবন্ধুর আত্মজীবনী যে সময় প্রকাশ হয়েছিল সেই সময় পড়েছে, অনেক কথা আসলে স্মৃতিতে নেই। তারপরও কিছু কিছু যেমন বঙ্গবন্ধু নিজে ছোট হন এবং আওয়ামী লীগের যে সময় বইটি প্রকাশ করা হয়, সেই সময় রাজনীতির সাথে যায় না, এরকম অনেক তথ্য ওই বইয়ের মধ্যে আছে। আমি একটা কথা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে সালাউদ্দিন কাদের চৌধুরী, যিনি ফাঁসির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মানবতা বিরোধী অপরাধের দায়ে, তার যে বাবা ছিলেন ফজলুল কাদের চৌধুরী, তার সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা আছে ওই বইয়ের মধ্যে। বঙ্গবন্ধু লিখেছেন যে তিনি যখন পাকিস্তান থেকে তারা যখন আসছিলেন একটা সম্মেলন শেষে, তখন ওই ট্রেনের মধ্যে ছিলেন এই ফজলুল কাদের চৌধুরী, এবং ফজলুল কাদের চৌধুরীরা অনেক আগে থেকেই বেশ ধনী, তিনি মন্ত্রী ছিলেন। তো তিনি ফার্স্ট ক্লাসে ভ্রমণ করছিলেন, এবং তিনি সহ শেখ মুজিবুর রহমান সহ আর অন্যরা সেকেন্ড ক্লাসের যাত্রী ছিলেন। তো বিদায় নেওয়ার আগে তার সাথে যখন দেখা করতে গিয়েছিলেন ওই ফার্স্ট ক্লাসের কামরায়, তখন এই ফজলুল কাদের চৌধুরী তাকে টাকা দিয়েছিলেন, কারণ তার কাছে টাকা পয়সা ছিল না। টাকা দিয়ে বলছিলেন যে এত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কি করবি, তো একটু ভারতটা ভালো করে ঘুরে টুরে দেখ। তো ওই সময়ে আওয়ামী লীগের যে রাজনীতি, আর সেই রাজনীতির অংশে ফজলুল কাদের চৌধুরীর প্রশংসা করা, শেখ হাসিনা নিজেও তো লিখতেন না। যদি শেখ হাসিনা যদি আত্মজীবনীটা লিখতেন তার পিতা, তাহলে শেখ হাসিনাও লিখতেন না। আর জাভেদ পাটোয়ারি ওই কথা লেখার সাহস করতে পারবে? এরপরে আরেকটা প্রসঙ্গ আমার মনে আছে, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর দিন তারিখ আসলে মনে নেই। সেখানে একটা জায়গা আছে যে এই যে খন্দকার মোস্তাক
একটা নির্বাচনের সময় খন্দকার মোস্তাককে বঙ্গবন্ধু নিজে আসলে নমিনেশন দেন নাই। সম্ভবত 54 সালের নির্বাচন হবে। সেই নির্বাচনে খন্দকার মোস্তাককে নমিনেশন না দিয়ে অন্য আরেকজনকে নমিনেশন দিয়েছিলেন সেই খন্দকার মোস্তাকের আসনে। এটা নিয়ে খন্দকার মোস্তাক ভীষণ ক্ষুব্ধ ছিলেন এবং সেই ক্ষুব্ধ থাকার কারণে আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পিছনে যে খন্দকার মোস্তাক জড়িত ছিল, হয়তোবা তার মনের গভীরে এই প্রতিশোধ নেওয়াটা কাজ করে থাকতে পারে। ওই সময় বইটা পড়ে আমার কাছে মনে হয়েছিল। তো এবং বঙ্গবন্ধু নিজে স্বীকার করেছেন যে পরে আর কি, যে তাকে অনেক দল থেকে এবং খন্দকার মোস্তাক দূরে ছিলেন এই কারণে, এবং পরে আবার আসছেন। বঙ্গবন্ধু প্রচ্ছন্নভাবে স্বীকার করেছেন হয়তো ওই সময়ে কাজটা তার ঠিক হয় নাই। তো এরকম অনেক তার স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে চলাফেরা করা, তাদের পারিবারিক নানান দুঃখ কষ্টের হিসাব, এবং একটা ব্যক্তি মানুষের জীবন যে আয়নাটা সে একমাত্র নিজেই দেখতে পারে, এটা অন্য কারো পক্ষে ওইভাবে দেখা এবং লেখা সম্ভব না। এটা যদি বইটা আমরা পড়ি তাহলেই আমরা বুঝতে পারবো। আর যদি বই না পড়ে অন্য আরেকজনের চোথা দিয়ে একটা নিউজ করে দেই, তাহলে আমরা যে কোনো জিনিসই আসলে প্রকাশ করতে পারবো যে এই বইয়ের নাম করে এই জিনিসটা প্রকাশ করা হয়েছে। এখানে এখন শুধু একটা বই এবং আরও আমি যেটা বললাম যে আরও অন্য যেসব মানুষ তাদের এই আত্মজীবনী লিখেছে, আপনি যখন আরও অনেক বই পড়বেন তখন আসলে এক ধরনের একটা ধারা দেখতে পাবেন যে আত্মজীবনীতে কী ধরনের তথ্যগুলি থাকে। এবং এই হুমায়ুন আজাদ বলছিল যে বাঙালি কখনো আত্মজীবনী লিখতে পারবে না, কারণ সে তার যা করে এটা আসলে কোনোদিন প্রকাশ করতে পারবে না। তো এই কারণে কিন্তু আমার কাছে বঙ্গবন্ধুর বইটা মনে হয়েছে যে সে মানে তার নিজের বিরুদ্ধে যায় এরকম অনেক কিছু তিনি ওই বইয়ের মধ্যে লিখেছেন। এবং যেহেতু জেলখানায় বিভিন্ন সময় জেলখানায় গিয়েছিলেন এবং সেই সময়ে এই বই তিনি ডায়েরি লিখতেন, সেই ডায়েরিতে তিনি তার এই জীবনের কথাবার্তাগুলি লিখেছিলেন এবং যেটা পরে আবিষ্কার হয় তাদের 32 নম্বরের বাড়িতে, এবং সেখান থেকে এটা বই আকারে প্রকাশ করা হয়। এই বইটা আমি যতটুকু, সে সময় শেখ হাসিনাও বলছেন যে বেবি মওদুদ তাকে এই বইয়ের যে পাণ্ডুলিপি উদ্ধার করা পড়া এতে সহযোগিতা করছিল। এবং বঙ্গবন্ধু সরকারে আসার পরে এই বই লেখা শুরু হয়েছে না, এরকম না। এটা যখন শেখ হাসিনা বিরোধী দলে ছিল, তিনি সুধা সদনে থেকে ওই সময়ে এই কাজটা তাদেরকে নিয়ে, বেবি মওদুদ সহ আরও ব্যক্তিদেরকে নিয়ে এই সময় করেছিলেন। আপনি বলতে পারেন যে বেবি মওদুদকে মহিলা কোটা এমপি বানিয়েছিল সম্ভবত এই কারণেই। তো আমাদের সাংবাদিক ভাই যে নিউজটা করে দিলেন, এই যে বঙ্গবন্ধুর নামে একটা বই এসবি সংকলন করেছিল এবং এসবি প্রধান হিসেবে জাভেদ পাটোয়ারি এটার দায়িত্বে ছিলেন, এবং এটা শেখ হাসিনা কোনোদিন এটা গোপন করে নাই, আওয়ামী লীগ কোনোদিন গোপন করে নাই। আমি শেখ হাসিনার যত প্রোগ্রাম কভার করেছি সেখানে বঙ্গবন্ধু সংক্রান্ত যে সমস্ত অনুষ্ঠান হয়েছে সব কিছুতেই শেখ হাসিনা এই প্রসঙ্গটি উল্লেখ করেছেন। এই বইটি প্রকাশ হওয়ার আগ পর্যন্ত যে বঙ্গবন্ধুর নামে একটা বই প্রকাশ করা হচ্ছে, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু যে 1948 সাল থেকে যে রাজনীতি শুরু করেছিলেন বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে, সেই সময়ে যে রাজনৈতিক প্রোগ্রামগুলি হয়, আজকে এখনও যে সমস্ত রাজনৈতিক প্রোগ্রামগুলি হয়, সেখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনেরা থাকে, কোন নেতা কি বলছে সেগুলি তারা লিপিবদ্ধ করে এবং এগুলি তাদের উচ্চ অফিসে আসলে তাদের কাছে এগুলি পাঠানো হয়, এগুলি লিপিবদ্ধ থাকে। তো শেখ হাসিনা বলছেন যে শেখ মুজিবুর রহমানের নামে যেই একটা ডকুমেন্টস আলাদা করে একটা, মানে তার নামেই আলাদা এরকম বক্তব্য বা তার কর্মকাণ্ড নিয়ে একটা বিরাট সংখ্যক ডকুমেন্টস আছে, যেটা তখনকার যে পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা যেটাকে আইবি বলা হতো, তারা এই আইবির কাছে, আইবি তার বঙ্গবন্ধুর কর্মকাণ্ড সম্পর্কে রিপোর্ট করতো, যাতে তারা এই যে দেশের সামনে কোনো একটা রাজনৈতিক প্রোগ্রামে সহিংস হবে কিনা, কি হবে না হবে, এই বিষয়গুলি গোয়েন্দা নজরদারি মূলত এখনো হয় এবং ভবিষ্যতে হবে। তো গোয়েন্দা নজরদারি তার বিষয়ে যে হইতো, সেই গোয়েন্দা নজরদারির জিনিসগুলি আকারে বই আকারে প্রকাশ করা হয়েছে। ওইটা ওই সময় ইংরেজিতে লেখা হয়েছিল, বাংলায়ও কিছু কিছু অফিসার লিখছিল। তো সেইটা এসবির কাছে, আইবি থেকে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন সেটা এসবি হয়েছিল, স্পেশাল ব্রাঞ্চ, তাদের কাছে ছিল, এত বছর সংরক্ষিত ছিল, ধ্বংস করা হয় নাই। তো সেটা যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে তার কাছে খবর আসছে, এবং তখন জাভেদ পাটোয়ারি এই দায়িত্বটা নিয়েছিলেন এবং তিনি সহ 123 জন
এই কাজে যুক্ত ছিলেন বলে এখন প্রকাশ হচ্ছে। আমরা আসলে সংখ্যাটা ওই সময় শেখ হাসিনাও বলছিলেন কত পুলিশ অফিসার এর সাথে যুক্ত আছে। তো তারা এটা দিনরাত চেষ্টা করে, অনেক বই খাতাপত্র ছিঁড়ে গেছে। এবং আপনি যদি সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই বইটার প্রথম খণ্ডটা আমার কাছে ছিল। যে বইটা যেদিন প্রকাশ করা হয়েছিল আমাদেরকে প্রথম খণ্ডটা বিনামূল্যে দেওয়া হয়েছিল। তো ওইটা আমি পড়ে দেখেছি, সেইখানে ঠিক কোনো নিউজ বা কোনো একটা বইয়ের আকারে ওই জিনিসটা লেখা হয় নাই। ওখানে কি আছে ওটা যেহেতু ইংরেজিতে আছে, ভাষাটা অস্পষ্ট বোঝা যায় না, সেটা পরিষ্কার করে দিন তারিখ দিয়ে ওইভাবে লিখে রাখা আছে। এবং অনেক কোট টোট কথাবার্তাও আছে। আমি মনে করতে পারি যে 1948 সালের ভাষা আন্দোলনের সময়কার যে কোনো একটা আন্দোলনে বঙ্গবন্ধু কি বক্তৃতা দিয়েছিলেন সেটা আছে। তো এরকম ছোট ছোট অনেক বিষয়গুলি বঙ্গবন্ধুর এই জিনিসগুলি আছে। এটা মূলত কেউ যদি বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করতে চায়, গবেষণা করতে চায়, বা একটা দেশের এই পুরো স্বাধীনতা আন্দোলনটা কীভাবে আস্তে আস্তে মানে পাকিস্তান থেকে বাংলাদেশ হলো বঙ্গবন্ধুর ইয়েতে ধরে, সেইটা হয়তো জানা যাবে। এবং শেখ হাসিনা এটাও বলছিলেন যে তাজউদ্দিনকে নিয়ে এরকম 2টা বই আছে, যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। তো বঙ্গবন্ধুকে নিয়ে এসেছিল সর্বোচ্চ, সে তার পিতারটা বের করেছেন, তাজউদ্দিন আহমেদের বিষয়টা বের করেন নাই। তো এই কাজটা এসবি করেছে। শেখ হাসিনা বারবার বিভিন্ন সময় এটা প্রকাশ করেছে, এটা অপ্রকাশিত গোপন কোনো বিষয় না। কিন্তু সেই এসবির যেইটা বের করছে সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেইটা আমার সাংবাদিক ভাই মাসুদুর রহমান তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইলা নিউজ করে দিলেন, চালাই দিলেন। এবং আজকে বিভিন্ন জায়গায় গোয়েন্দা সংস্থা, দুদক এগুলি নিয়ে তদন্ত অনেক কিছু করবে, অনেক কিছু হবে। এবং তিনি লাইভে এসে তিনি বললেন যে ওই সময়ে এটা নিয়ে কাজ করছিল, কিন্তু ওই সময়ে কিছু পায় নাই, তাকে এই ডকুমেন্টটা তুলে দিছে। তো আপনি চিন্তা করেন যে ওই যে 123 জনের এই তালিকাটা নিশ্চয়ই জাভেদ পাটোয়ারি করে শেখ হাসিনাকে দিয়েছিলেন, যদি তারা কিছু পেয়েও থাকে। এবং জাভেদ পাটোয়ারি যেটা মনে করেছেন যে তারা তাকে সহযোগিতা করছে, তাদের কিছু পাওয়া উচিত। তো তার সেই তালিকাটা জাভেদ পাটোয়ারি করছে, এবং তারা যদি কিছু সুযোগ সুবিধা পেলেও পেতে পারে, আমি জানি না। তো ওই যে বঞ্চিত গ্রুপ যারা পায় নাই, জাভেদ পাটোয়ারি যাদেরকে মনে করে নাই যে গুরুত্বপূর্ণ, যে এরা কাজ করছে, হ্যাঁ এদেরকে কিছু দেওয়া উচিত, ওই তালিকায় যাদেরকে রাখে নাই। এবং এই বইটা যেদিন প্রকাশ করা হয় সেই দিন কিন্তু এই অফিসাররা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল, যারা এই বইটা লেখার পেছনে কাজ করছে, আলাদা করে তাদের বসার জায়গা ছিল, তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিল, আমার পরিষ্কার মনে আছে। তো এইটাকে তিনি এভাবে চালাই দিয়েছেন। এবং আমি এই সাংবাদিক ভাইকে বলবো যে অনেক তথ্যই আমাদের কাছে আসতে পারে, সাংবাদিকদের কাছে আসতে পারে, কিন্তু কোনটা একটু যাচাই বাছাই যদি আপনি করতেন তাহলে বুঝতে পারতেন যে এটা আপনাকে দিয়ে খাওয়ানো হয়েছে তথ্যটা। এটা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ছিল না, এই বইটা ছিল সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেইটা জাভেদ পাটোয়ারি করেছিলেন, শেখ হাসিনা নিজেও ঘোষণা দিয়েছিলেন। এবং এটা রাগ ঢাকের কোনো বিষয় না, কিন্তু ওইটা বললে আসলে বঙ্গবন্ধুকে ছোট করা হয় না, খাটো করা যায় না। এই জন্য তারা বঙ্গবন্ধুর আত্মজীবনী এবং বঙ্গবন্ধুর আত্মজীবনীটা কথা বলছেন। আমি সাংবাদিক ভাইকে বলবো যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচিন, এই 3টা বই দয়া করে একটু পড়বেন। এবং এর বাইরে যে আরও বিখ্যাত যে সমস্ত মানুষ তারা নিজেদের আত্মজীবনী লিখছেন, এগুলি একটু পড়লে আপনি বুঝতে পারবেন যে এই ধরনের অভিজ্ঞতা, এই ধরনের কথাবার্তা, এটা কোনো মানুষ আরেকজনের লেখা দিতে পারে না। এবং এখানে এমন কিছু বিষয় আছে যেটা শেখ হাসিনা মানে নিজেও প্রকাশ করতো না, বঙ্গবন্ধুর বিরুদ্ধে যায়, শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যায়, এই সমস্ত রাজনৈতিক কিছু বিষয়ও সেখানে আছে। আওয়ামী লীগ তার কর্মকাণ্ড বিতর্কিত হয়, সেরকম কিছু বিষয় আছে যেটা তিনি ওই বইয়ের মধ্যে যেভাবে ছিল সেভাবেই প্রকাশ করছেন। সেটাই বলছেন যে সেভাবে প্রকাশ করে দিছি, যেটা লিখে গেছেন, কোনো কিছু এডিট করা হয় নাই। তো আমি একটা উদাহরণ দিতে পারি। আজকে এই উদাহরণের ব্যক্তিরা বেঁচে আছে। আমার কাছে যখন এই কোটা আন্দোলন হইল প্রথম, নূর হোসেন নূরের নেতৃত্বে কোটা বিরোধী আন্দোলন, তখন আমার কাছে আমাকে একজন বলল যে ছাত্রলীগের কিছু ছেলেরা একটা তথ্য নিয়ে আসছে, তুমি একটু যাচাই বাছাই করে দেখো।
তো আমি সেখানে গেলাম এবং আমার কাছে একটা অডিও কল রেকর্ড পাঠানো হইলো কথোপকথনের, যেখানে একজন জিজ্ঞেস করছে যারা এই বৈষম্য যে কোটা বিরোধী আন্দোলনে যুক্ত ছিল, যে তারা কত টাকা পাইছে, কার কাছ থেকে পাইছে। তো সেখানে এই কথোপকথনটা দিয়ে আমাকে বলা হলো যে ওরা অনেক টাকা পয়সা পাচ্ছে, যেই কারণে বিএনপি জামাতের কাছ থেকে, যে কারণে ওরা এই আন্দোলনটা করতেছে। তো আমি তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই যারা এই তথ্য দিল তাদেরও ইন্টারভিউ নিলাম, এবং রাশেদের বিরুদ্ধে ছিল অভিযোগ। এখন রাশেদ বেঁচে আছে, তো এখন যে নূর হোসেন নূরের দলের বড় নেতা রাশেদ, তো রাশেদের বিরুদ্ধে অভিযোগ ছিল। আমি এই কারণে রাশেদের হলে গেলাম এবং রাশেদের ইন্টারভিউ নিলাম, নূরেরও ইন্টারভিউ নিলাম। আমার মনে আছে ওই দিন নূরের বাবা নূরের সাথে দেখা করতে আসছিল বিশ্ববিদ্যালয়ে, নূরের বাবাকেও তখন দেখছিলাম। তো একেবারে সাধারণ মানুষ, গ্রামের একবারে যে বাবারা যেরকম হয় সেরকম। তো যাই হোক, তো এই ইন্টারভিউ নিয়ে আমি আসলাম এবং আমার কাছে আমি বারবার ওই কথোপকথনটা শুনতেছিলাম এবং ওদের কথাবার্তা বিশ্লেষণ করতেছিলাম। তখন আমাকে অফিসকেও বললাম যে এরকম নিউজ আছে, কিন্তু নিউজ এডিটরকে বললাম যে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে এস্টাবলিশ করা যায় না যে ওরা কারো কাছ থেকে চাঁদা পাচ্ছে বা টাকা পাচ্ছে। নিউজ করলে করে দেওয়া যায়, কিন্তু এটা প্রমাণ হয় না। আমার কাছে সায় নাই, এটা নিউজ হয় না। আসলে আমার কাছে মনে হয় না যে ওরা বিশাল পরিমাণ টাকা পয়সা কিছু পেয়ে গেছে। যে সময় আন্দোলনটা হচ্ছে, আমার মনে হয় 2-3 দিন সেই সময়ের এই ঘটনা। তো আমি ওই নিউজটা করি নাই। আমাকে যারা ওখানে যেতে বলছিল তারাও জিজ্ঞেস করছিল, তাদেরকে বলছে এটা নিউজ হয় না, এটা আমার কাছে মনে হয় না এটা নিউজ হইতে পারে। এবং ওরা বলছেন অনেক টাকা পয়সা পাইছে বিদেশের বিভিন্ন জায়গা থেকে, তাহলে সেই টাকাটা তো নিশ্চয়ই বিকাশে আসছে বা কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আসছে। তো সেই তথ্যটা, সেই কাগজটা আমাকে দেন, তাহলে আমি এটা পুরো প্রমাণ করতে পারি যে ওরা টাকা পয়সা পাইছে এবং টাকা খেয়ে আন্দোলন করছে। আনলে তো যে টেলিফোনের যে কথাবার্তা আছে, এখানে শুধু জিজ্ঞেস করা হয়েছে, বারবার জিজ্ঞেস করছে দেখা, এটা প্রমাণও বলেও নাই, যে স্বীকারও করে নাই যে হ্যাঁ আমরা টাকা পাচ্ছি। তো একজনে জিজ্ঞেস করতেছে যে কত টাকা পাইছো, এটা দিয়ে তো আর নিউজ হয় না। তো সেই কারণে তাদেরকে বললাম যে আপনারা ওইটা দেন, আমি নিউজটা করে দিই। তো তারাও আর আমার সাথে ওই তথ্য দেয় না এবং যোগাযোগও করে নাই। তারপরে আমি আসতে পারে, কিন্তু নিজের বিবেকের স্বাধীনতা এবং নিজের বিবেককে এইভাবে বন্দি করে দিয়ে নিউজ করতে হবে, এটা হয় না মাসুদুর রহমান ভাই। আপনি হয়তো অনেক বড় সাংবাদিক হবেন, একদিন অনেক বড় নাম করবেন, কিন্তু এই যে একটা মিথ্যা, মানে বিন্দুমাত্র যেটার সাথে সংশ্লিষ্টতা নাই, সেই জিনিসটাকে দিয়ে আপনি এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যে আওয়ামী লীগকে ছোট করে, শেখ হাসিনাকে ছোট করে এখন কোনো কিছু একটা নিউজ করতে পারলেই যে বিরাট সাংবাদিক হয়ে যাওয়া এবং সুযোগ সুবিধার অংশীদারি হবেন, এরকম না। আমরা জানি যে মালিকের স্বার্থ উদ্ধারের জন্য অনেক সময় সাংবাদিকদেরকে ব্যবহার করার চেষ্টা করা হয়। আপনাদের যে চ্যানেলের মালিক, তিনি বলছিলেন যে গত 50 বছরেও বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা এত খারাপ হয় নাই। তো এই কারণে হয়তো আপনাদের মালিক একটু চাপে আছে। তাকে উদ্ধারের জন্য কি আপনাকে ওখানে পাঠানো হয়েছিল? আমার মনে হয় না। নিউজটা আপনার কাছে আসছে, কিন্তু এখন যেহেতু খবরটা আসার পরে আপনি মনে হয়েছে যে পাইছি তো একটা কিছু, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে করা যায়, এটা করে দিয়েছেন। এবং একটা বারের জন্য চিন্তা করেন নাই যে আমি যে নিউজটা করছি, আমার 20 বছর পরে, 20 বছর পরে আপনার বয়স যখন 50, 55, 60 বছর হবে, তাকায় কি দেখবেন যে এটা খুব একটা ভালো কাজ হয়ে গেছে? একটু বিবেচনা করবেন এবং একটু পড়াশোনা যদি করেন তাহলে ভালো হয়। যে আমি যে নিউজটা নিয়ে আপনি যে লাইভ দিছেন, সেখানেও বলতে পারেন নাই যে এই সিক্রেট ডকুমেন্টস অফ ফাদার অফ দ্য নেশন এটা কয় খণ্ডে প্রকাশিত হয়েছে, বা বঙ্গবন্ধুর আত্মজীবনীটা কয় খণ্ডে আছে, কিছুই বলতে পারেন না। তার মানে একটা উড়া খবর আপনার কাছে কেউ একজন নিয়ে আসছে, এবং ওই গ্রুপ যারা ওই সময়ে এই যে এখন যদি বলেন সুবিধাটা অবৈধ হয়েছে, যেটা পায় নাই, যাদেরকে জাভেদ পাটোয়ারি মনে করে নাই যে এদেরকে এখানে এরা পাওয়ার উপযুক্ত, সেই বঞ্চিত গ্রুপ আপনাদেরকে কিছু তথ্য দিছে এবং আপনি সেটা খেয়ে ফেলছেন। দুইটা জিনিস হইতে পারে, হয় আপনি নিজে খাইছেন এখানে হওয়ার জন্য, তথ্যটা খাইছেন, সেটা বলতেছি। এটা হইতে পারে যে মালিককে উদ্ধার প্রোগ্রামের জন্য, যেহেতু সে ওইটা বইলা বিপদে আছে। আপনি জানেন যে মাই টিভির যে মালিক, তাকে গ্রেফতার করা হয়েছে হত্যা মামলায়, এবং একে আজাদ চৌধুরীর যে ব্যবসা বাণিজ্য, এই তো বঙ্গবন্ধুর আমলে শুরু, এবং তার যে উত্থান, এগুলি তো মানে এই সময় সে এমপিও তো হয়েছে, তাই না, ফরিদপুরে বাড়ি থাকার কারণে। তো তাকে উদ্ধার পরিকল্পনাও হইতে পারে। তো যাই করছেন, ভালোই করছেন, আপনি অনেক বড় সাংবাদিক হন, এটাই চাই। এবং মনে রাখেন যে একটা মিথ্যা আপনার হাতে, সাংবাদিকতার কলমটা হাতে আছে বইলা আপনার সেই শক্তিটাও কিন্তু আছে যে কোনটা আপনি
নিউজ করবেন আর কোনটা করবেন না, এরকম অনেক উদাহরণ আছে। আমরাও যখন 71 টেলিভিশনে চাকরি করছি, অনেক নিউজ আছে করাইতে পারে নাই, করি নাই কা, ঠিক আছে? যে আমার কাছে যেটা মনে হয়েছে না এটা সঠিক না, এটা করব না, করি নাই। একটু গার্ডসটা রাখেন,